বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তিলাওয়াত ও তর্জমা। সূরা নিসার ৭৫ ও ৭৬ নম্বর আয়াত তিলাওয়াত করছেন কারি আলী পারহেজগার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا. صدق الله العلي العظيم. বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ঈমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে, এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো, শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন আজ রোববার 6 জুন 23 জ্যৈষ্ঠ এবং ফার্সি 16 খোরদদ। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে 7305 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। রেডিও তেহরানের অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30টায় সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30টায় নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। এছাড়া আমাদের আর্কাইভে 1 মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢোকে তা শুনতে পাবেন। আমাদের এই অনুষ্ঠান ইরান সেট বা বাদ5 স্যাটেলাইটও একযোগে প্রচারিত হচ্ছে। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট।
এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে যথারীতি দুটি প্রতিবেদন। মার্কিন যুক্তরাষ্ট্র শীঘ্রই ধসে পড়বে বলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে সতর্কবাণী উচ্চারণ করেছেন সে সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে কালো টাকা সাদা করার সুযোগ বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল। এ বিষয়ে টিআইবির ক্ষোভ সহ প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান। ঢালাওভাবে কালো টাকা সাদা করার সুযোগ বাড়ানোর ব্যাপারে অর্থমন্ত্রী যে ইঙ্গিত দিয়েছেন তাতে বিস্ময়, হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছে দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। অধিবেশন শেষ করার আগে বিশ্বের প্রধান প্রধান খবরগুলো সংক্ষেপে আরেকবার জানিয়ে দেওয়া হবে। আর সময় পেলে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানাগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলুন শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার চলছে। টিভি বিতর্কে পরস্পরকে অপমান না করতে সর্বোচ্চ নেতার আহ্বান। বাইতুল মুকাদ্দাসে উত্তেজনা ছড়াতে পতাকা মিছিল করবে ইহুদিবাদীরা, হামাসের কঠোর হুঁশিয়ারি। করোনা ভাইরাস পরিস্থিতির উন্নতি না হওয়ায় লকডাউনের মেয়াদ আরো বাড়িয়েছে বাংলাদেশ, চলবে 16 জুন পর্যন্ত। এবং ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভায় সরকার পক্ষকে দম বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ লুজমা খামেনি প্রেসিডেন্ট প্রার্থীদেরকে পরস্পরের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য না রাখার আহ্বান জানিয়েছেন। গতকাল ইরানের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীদের মধ্যে প্রথম বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। এরপরই সর্বোচ্চ নেতার ইনস্টাগ্রাম পেজে এ আহ্বান সম্বলিত বক্তব্য প্রকাশ করা হয়। সেখানে বলা হয়েছে, যখনই প্রার্থীরা টিভি বিতর্কে পরস্পরকে অবমাননা ও হেয় করার পন্থা অনুসরণ করেছে এবং এক প্রতিদ্বন্দ্বীর ব্যাপারে আরেক প্রতিদ্বন্দ্বী মানুষের মধ্যে ভয় ভীতি সৃষ্টি করেছে, তখনই দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি একে অপরকে অপমান করে কথা না বলতে, অপবাদ না দিতে এবং সম্মানহানি না করতে প্রার্থীদের প্রতি আহ্বান জানান। গতকাল প্রথম টিভি বিতর্কে ইরানের 7 প্রেসিডেন্ট প্রার্থী মূলত অর্থনৈতিক বিষয়াদি নিয়ে কথা বলেন। আগামী কয়েকদিনের মধ্যে আরো 2টি বিতর্ক অনুষ্ঠিত হবে। এরপর 18 জুন 13তম প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। এখন পুরোদমে নির্বাচনী প্রচার চালাচ্ছেন প্রার্থীরা এবং তাদের সমর্থকরা। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের গাজা অঞ্চলের প্রধান ইয়াহিয়া সিনোয়ার বলেছেন, মসজিদুল আকসায় আবারও হামলা হলে প্রতিরোধ যোদ্ধারা তেল আবিবে বড় ধরনের আঘাত হানবে। ফিলিস্তিনের সাফা বার্তা সংস্থার সঙ্গে সাক্ষাৎকারে তিনি আজ কথা বলেন। বাইতুল মুকাদ্দাস শহরে উগ্র ইহুদিবাদীরা পতাকা মিছিল বের করার যে উস্কানিমূলক ঘোষণা দিয়েছে সে প্রসঙ্গে তিনি বলেন, ইহুদিবাদীরা যদি মসজিদুল আকসায় আবার হামলা চালায় তাহলে আমরাও আগের অবস্থানে ফিরে যাব। এক্ষেত্রে কোন ধরনের সন্দেহের অবকাশ নেই। ইহুদিবাদী ইসরায়েলের উগ্র সংগঠনগুলো বাইতুল মুকাদ্দাসের সব ইহুদিবাদীকে আগামী বৃহস্পতিবার পতাকা মিছিলে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে। এটাকে মারাত্মক উস্কানিমূলক পদক্ষেপ হিসেবে গণ্য করছে ফিলিস্তিনিরা। ইহুদিবাদী ইসরায়েলের পত্রিকা ইয়াদিউত ওহারোনদ বলেছে, এই মিছিলের অনুমতির জন্য পুলিশের কাছে আবেদন করা হয়েছে। মিছিলটি বাইতুল মুকাদ্দাসের 3টি এলাকা অতিক্রম করবে। এছাড়া মসজিদুল আকসা প্রাঙ্গণ ও প্রবেশদ্বার পর্যন্ত তারা মিছিল করে যাবে। হামাসের মুখপাত্র মোহাম্মদ হামুদাও মসজিদুল আকসাকে অবমাননার পরিণতির বিষয়ে আবারও সতর্ক করে দিয়েছেন। কাতার ভিত্তিক স্যাটেলাইট
টিভি চ্যানেল আল জাজিরার আরবি বিভাগের সাংবাদিক জিভারা বুদেইরিকে আটকের কয়েক ঘণ্টা পর মুক্তি দিয়েছে দখলদার ইহুদিবাদ ইসরায়েল। পবিত্র জেরুজালেম আল কুদস শহরের শেখ জাররা শরণার্থী শিবিরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশের খবর সংগ্রহ করছিলেন আল জাজিরার এই সাংবাদিক। কাতার ভিত্তিক আল জাজিরা টেলিভিশন চ্যানেলের জেরুজালেম প্রতিনিধি বুদেইরিকে গতকাল আটক করে ইসরায়েলি পুলিশ। পাশাপাশি ক্যামেরাম্যান নাবিল মাজাউইর যন্ত্রপাতি ভাঙচুর করে তারা। এদিকে বুদেইরিকে আটকের পর আন্তর্জাতিক অঙ্গনে সাংবাদিক ও গণমাধ্যম পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠানগুলো কঠোর প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে। আল জাজিরার এই নারী সাংবাদিক গতকাল মুক্তি পাওয়ার পর জানান, খবর কভার করার সময় চারপাশ থেকে ইসরায়েলি পুলিশ এসে তাকে লাথি মারতে থাকে, এমনকি আটক করে গাড়িতে তোলার পরও পুলিশ তাকে জঘন্যভাবে লাথি মারে। 1967 সালে ইহুদিবাদ ইসরায়েল গাজা উপত্যকা, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম শহর দখল করে নেয়। এ ঘটনার 54তম বার্ষিকী উপলক্ষে ফিলিস্তিনিদের অনশন কর্মসূচির খবর সংগ্রহ করছিলেন বুদেইরি। ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশের একটি মার্কিন নিয়ন্ত্রিত ঘাঁটি আইন আল আসাদে ড্রোন হামলা হয়েছে। ইরাকের সাবেরের নিউজ চ্যানেল জানিয়েছে, দুটি কমব্যাট ড্রোন আইন আল আসাদ সামরিক ঘাঁটির অভ্যন্তরে হামলা চালায়। এই নিউজ চ্যানেলটি ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাসদা সাবির সঙ্গে সম্পর্কযুক্ত। সাবেরের নিউজ চ্যানেলের খবরে বলা হয়, ঘাঁটিতে CRAM এবং পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন থাকলেও তা ড্রোন দুটিকে শনাক্ত কিংবা প্রতিহত করতে পারেনি। তবে ইরাকি প্রধানমন্ত্রীর দপ্তরের মিডিয়া সেল থেকে বলা হয়েছে, ড্রোন দুটিকে ভূপাতিত করা হয়েছে। কোনো ব্যক্তি বা সংগঠন এই ড্রোন হামলার দায় স্বীকার করেনি। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশে করোনা ভাইরাস নিয়ন্ত্রণের মধ্যে না আসায় চলমান লকডাউনের বিধিনিষেধ আরো বাড়ানো হয়েছে। নতুন করে আগামী 16 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে এই বিধিনিষেধ। মন্ত্রী পরিষদ বিভাগ থেকে আজ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। বাংলাদেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় চলমান বিধিনিষেধ আগামী 16 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ রোববার মন্ত্রী পরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে গত 31 মে বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে 6 জুন পর্যন্ত করা হয়েছিল। আজকে আরো 10 দিন বাড়িয়ে 16 জুন পর্যন্ত বহাল করা হলো। এ সময় সকল পর্যটন স্থল, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। জনসমাবেশ হয় এ ধরনের সামাজিক অনুষ্ঠান, রাজনৈতিক ও ধর্মীয় আচার অনুষ্ঠান বন্ধ রাখতে হবে। খাবারের দোকান ও হোটেল রেস্তোরাঁ সমূহ সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত খাবার বিক্রয়, সরবরাহ এবং অনলাইনে কেনাবেচা করতে পারবে। আর আসন সংখ্যার অর্ধেক গ্রাহক বসিয়ে খাবার পরিবেশন করতে পারবে। এছাড়া কোভিড-19 উচ্চ ঝুঁকি সম্পন্ন জেলাসমূহের জেলা প্রশাসকগণ সংশ্লিষ্ট কারিগরি কমিটির সাথে আলোচনা করে নিজ নিজ এলাকায় সংক্রমণ প্রতিরোধে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন। সরকারি নির্দেশনা অনুযায়ী আন্তঃজেলা সহ সব ধরনের গণপরিবহন আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে পারবে। তবে অবশ্যই যাত্রী সহ সংশ্লিষ্ট সবাইকে মাস্ক পরিধান এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এদিকে বাংলাদেশে একদিনের ব্যবধানে করোনায় মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত রোগীর সংখ্যা। আজ রোববার সকাল 8টা পর্যন্ত গত 24 ঘন্টায় করোনায় আরো 38 জনের মৃত্যু হয়েছে এবং নতুন রোগী শনাক্ত হয়েছেন 1676 জন। এ নিয়ে মৃতের মোট সংখ্যা দাঁড়িয়েছে 12,839 জনে। আর মোট শনাক্ত হয়েছে যাবৎ 8,10,990 জন। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn। ফিরছি সংবাদে। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভায় সরকার পক্ষকে দম বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বাঁকুড়ায় এ সংক্রান্ত মন্তব্য করেন। পশ্চিমবঙ্গে তৃতীয় মেয়াদের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে
আব্দুল হাকিম। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভায় সরকার পক্ষকে দমবন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপি। তিনি আজ রোববার বাঁকুড়ায় এ সংক্রান্ত মন্তব্য করেন। পশ্চিমবঙ্গের তৃতীয় মেয়াদের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল। আজ দিলীপ ঘোষ এমপি বলেন, দল ঠিকই আছে, যে দল 38% ভোট পেয়েছে, পশ্চিমবঙ্গের বাইরে হলে এই ভোটে আমরা সরকার গঠন করতে পারতাম। যেখানে 75টা সিট এখন আমাদের বিধানসভায় আছে, বিধানসভায় দম বন্ধ করে দেবো, আর বাইরেও আন্দোলন করবো আমরা মানুষের কষ্ট নিয়ে। যে ধরনের অত্যাচার লুটপাট শুরু হয়েছে, সাধারণ মানুষ খুব ভয়ের মধ্যে আছে। এত বড় জিত হলো, কোনো বিজয় উৎসব নেই, মাংস রান্না করে রাখলো, কেউ খেতে আসেনি টিএমসি, কারণ এই পাপের ধন কেউ খাবে না। অন্যদিকে তৃণমূল নেতা ও বিধায়ক তাপস রায় এ প্রসঙ্গে বলেন, ভয়ঙ্কর কথা, সারা ভারতবর্ষের মানুষের এমনি এই গত 7 বছরে ভারতবর্ষের মানুষেরই দম বন্ধ করা পরিস্থিতি সৃষ্টি করেছে বিজেপি। বাংলার মানুষ সেটা বুঝতে পেরে সেটা থেকে পরিত্রাণ পেয়েছে গত নির্বাচনে। সুতরাং এই ভয়ঙ্কর সমস্ত হুমকি কথাবার্তা ছাড়া ওদের আর কোনো রাজনৈতিক কথাবার্তা নেই। সে কি কেন্দ্রীয় নেতৃত্ব, কি রাজ্য নেতৃত্ব। আর কথা হলো যে এই সমস্ত কথা না বলে দিলীপের বলে চলে যাওয়ার সময় ঘনিয়ে এসেছে। তাই এই সমস্ত বলে যদি প্রেসিডেন্ট পদে টিকে থাকা যায়, তাই এই সমস্ত কড়া কথা বলে কেন্দ্রীয় নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব। এ প্রসঙ্গে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলের সিনিয়র নেতা অধ্যাপক সৌগত রায় এমপি বলেন, দম কেউ বন্ধ করতে পারবে না। বাইরে আন্দোলন উনি কতদূর করতে পারেন তা তো দেখা গেছে। নির্বাচনে হেরে ভূত হয়ে গেছে, 100 কোটাও পেরোতে পারেনি ওরা। বড় বড় কথাই বলতে পারেন, মানুষ সব বুঝতে পেরেছে বলেও মন্তব্য করেন অধ্যাপক সৌগত রায় এমপি। বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। আমেরিকার অকল্যান্ড বন্দরের শ্রমিকরা ইহুদিবাদী ইসরায়েলের একটি কার্গো জাহাজের মালামাল খালাস করতে অস্বীকৃতি জানিয়েছেন। ফিলিস্তিনিদের উপর বর্বরতার বিরুদ্ধে বিশ্বব্যাপী যে বয়কট অভিযান চলছে তার অংশ হিসেবে অকল্যান্ড বন্দর শ্রমিকরা এই পদক্ষেপ নেন। ফিলিস্তিনপন্থী আমেরিকার বিক্ষোভকারীরা অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইহুদিবাদী সেনাদের বর্বর আগ্রাসনের প্রতিবাদে অকল্যান্ড বন্দরে ইসরায়েলি জাহাজ নোঙর ও খালাস করা নিষিদ্ধ করেন। ফলে জাহাজটি অকল্যান্ড বন্দর ছেড়ে চলে যেতে বাধ্য হয়। এ সময় বন্দর শ্রমিকরা এবং অন্য বিক্ষোভকারীরা মিলে সেখানে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ করেন। বিক্ষোভ আয়োজনকারীদের অন্যতম ওয়াসিম হেজ সাংবাদিকদের বলেন, আজ আমরা অকল্যান্ড শহরের পক্ষ থেকে কথা প্রমাণ করে দিলাম যে আমরা ইসরায়েলের বর্ণবাদী অর্থ আমাদের দেশে আসতে দিতে চাই না। আমরা ইসরায়েলের সঙ্গে বাণিজ্য করব না। রাশিয়া করোনা টিকা প্রযুক্তি স্থানান্তরে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সে দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, বিশ্বে রাশিয়াই একমাত্র দেশ যে করোনা টিকার প্রযুক্তি স্থানান্তর এবং বিদেশে উৎপাদন প্রসারিত করতে প্রস্তুত রয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ সংস্থার সম্পাদকদের সঙ্গে ভার্চুয়ালি আলোচনাকালে গতকাল পুতিন এসব মন্তব্য করেন। পুতিন বলেন, রাশিয়া বর্তমানে বিশ্বের 66টি দেশে স্পুতনিক ভি টিকা বিক্রি করছে। একে তিনি রাশিয়ার জন্য একটা বড় বাজার হিসেবে উল্লেখ করেন। স্পুতনিক ভি টিকার কার্যকারিতা নিয়ে যেসব অভিযোগ রয়েছে সেগুলো নাকচ করে দেন পুতিন। রুশ প্রেসিডেন্ট বলেন, তিনি প্রায় নিশ্চিত যে বাণিজ্যিক কারণে এসব অভিযোগ করা হচ্ছে, কিন্তু রাশিয়া মানবিক দিকটি অনুসরণ করছে। ইউরোপে রাশিয়ার টিকার নিবন্ধন পেতে বিলম্বের মূলে প্রতিযোগিতা ও বাণিজ্যিক স্বার্থ রয়েছে বলে মন্তব্য করেন পুতিন। করোনা ভাইরাস ছড়ানোর জন্য চীনকে দোষারোপের সমালোচনাও করেন পুতিন। তিনি বলেন, এ বিষয় নিয়ে অনেক কথা হয়েছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বিশ্ব সংবাদের পর এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেন্ট পিটার্সবার্গ শহরে অর্থনৈতিক বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের অবকাশে এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের ধসে পড়ার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন। এ সম্পর্কে দৃষ্টিপাতের প্রথমে রয়েছে আমাদের ভাষ্যকারের পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যে কোনো সাম্রাজ্যবাদী পরাশক্তির মতো বর্তমান মার্কিন সরকারও প্রচলিত নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। যুক্তরাষ্ট্র এমন সব সমস্যা তৈরি করেছে যা এখন তাদের পক্ষে সমাধান করা সম্ভব নয়।
ঠিক যেমনটি সাবেক সোভিয়েত ইউনিয়ন সরকারের আমলে ঘটেছিল। তিনি সেন্ট পিটার্সবার্গ শহরে সাংবাদিকদের এক সমাবেশে যুক্তরাষ্ট্রের ধসে পড়ার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন। রুশ প্রেসিডেন্ট পুতিন আরও বলেছেন, মার্কিন কর্মকর্তাদের ধারণা আর্থরাজনৈতিক ও সামরিক ক্ষেত্রে তারা এমন এক শক্তিশালী অবস্থানে রয়েছে যে তারা যা ইচ্ছা তাই করতে পারে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে পারবে। তারা এও মনে করে তাদের শক্তি সামর্থ্য এতটাই বেশি যে যদি কোনো ক্ষেত্রে ভুল করে বসে তাহলেও তাদের খুব একটা সমস্যা হবে না। রুশ প্রেসিডেন্ট পুতিন বলদর্পী মার্কিন সরকারের সামনে বিরাজমান বিভিন্ন সমস্যা ও এসব ক্ষেত্রে তাদের ব্যর্থতার কথা উল্লেখ করে আরও বলেছেন, গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে তাদের জটিল সব সমস্যার মাত্রা স্থায়ীভাবে বেড়েই চলেছে এবং এমন এক সময় আসবে যখন এসব সংকট থেকে বেরিয়ে আসার আর কোনো সুযোগ তাদের থাকবে না। তাই নিশ্চিতভাবে বলা যায় মার্কিন যুক্তরাষ্ট্র এমন এক ভুল পথে হাঁটছে যে পথে সাবেক সোভিয়েত ইউনিয়নও পা দিয়েছিল। পর্যবেক্ষকরা বলছেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থার কথা তুলে ধরে তাদের ভবিষ্যৎ পরিণতির বিষয়ে এমন সব কথাবার্তা বলেছেন যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত ইউনিয়নের ক্ষেত্রে বলা হতো এবং শেষ পর্যন্ত সত্যিই সোভিয়েত ইউনিয়ন ধসে পড়েছিল। এ অবস্থায় প্রেসিডেন্ট পুতিন মার্কিন বলদর্পিতা ও স্বেচ্ছাচারী আচরণের তীব্র সমালোচনা ও এর পরিণতির ব্যাপারে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা থেকে সরে যাওয়ার পরও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনও হুবহু ট্রাম্পের নীতিই অনুসরণ করছেন। যা হোক, রুশ প্রেসিডেন্ট এই প্রথম যুক্তরাষ্ট্রের পরিণতি সাবেক সোভিয়েত ইউনিয়নের মতোই হবে বলে যে ভবিষ্যৎবাণী করেছেন তা খুবই তাৎপর্যপূর্ণ। পরিস্থিতি সেদিকেই যাচ্ছে, কেননা সোভিয়েত ইউনিয়নও এ ধরনের আচরণ করে শেষ পর্যন্ত টিকে থাকতে পারেনি এবং দেশটি খণ্ডবিখণ্ড হয়ে যায়। বর্তমানে আমরা বেশ কবছর ধরে বিশ্বজুড়ে মার্কিন প্রভাব ধীরে ধীরে স্তিমিত হয়ে আসার বিষয়টি লক্ষ্য করছি। খ্যাতনামা চিন্তাবিদরাও ঠিক এমনটাই ভাবছেন। আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pm। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/Radio Tehran BN। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে ঢালাওভাবে কালো টাকা সাদা করার সুযোগ বাড়ানোর ব্যাপারে অর্থমন্ত্রী মোস্তফা কামাল যে ইঙ্গিত দিয়েছেন তাতে প্রতিক্রিয়া হয়েছে বিভিন্ন মহলে। বিশেষ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি এ বিষয়ে হতাশা প্রকাশ করেছে। প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। ঢালাওভাবে কালো টাকা সাদা করার সুযোগ বাড়ানোর ব্যাপারে অর্থমন্ত্রী যে ইঙ্গিত দিয়েছেন তাতে বিস্ময়, হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছে দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। গতকাল শনিবার এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, চলতি বাজেটে অপ্রদর্শিত আয়ের মোড়কে ঢালাওভাবে কালো টাকা সাদা করার যে অনৈতিক সুযোগ রাখা হয়েছিল, প্রস্তাবিত বাজেটে সেটি না বাড়ানোয় করদাতাদের মধ্যে সাময়িক স্বস্তি মিলেছে। কিন্তু সেটি একদিনের ব্যবধানে অর্থমন্ত্রীর বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনের বক্তব্যে উৎকণ্ঠায় পরিণত হয়েছে। এ বিষয়ে অর্থমন্ত্রীর 1 মাস দেখে সিদ্ধান্ত নেবার ঘোষণায় গভীর হতাশা, বিস্ময় ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় টিআইবি। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, কোন কর্তৃপক্ষের প্রশ্ন ছাড়া কালো টাকা সাদা করার সুযোগ সরকারের দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার অবস্থানকে প্রশ্নবিদ্ধই করছে না, বরং দুর্নীতি বান্ধব পরিবেশ তৈরিতে ভূমিকা রাখছে। তিনি আরো বলেন, আয়কর অধ্যাদেশের আইনি মারপ্যাচে থাকা অপ্রদর্শিত আয়ের মোড়কে কালো টাকা সাদা করার অন্যান্য সুযোগ বাতিল করার এখনই সময়। অপ্রদর্শিত অর্থ আর কালো টাকার মধ্যে পার্থক্য যে অতীব ক্ষীণ তা কর্তৃপক্ষের অজানা থাকার কথা নয়। কোনো না কোনো কৌশলে দুর্নীতিবাজদের তোষণের নীতি থেকে বেরিয়ে এসে সরকার দুষ্টের দমন ও শিষ্টের পালনে মনোযোগী হবেন এবং সংবিধানের অঙ্গীকার রক্ষায় এগিয়ে আসবেন দেশের সুনাগরিকদের সেটাই প্রত্যাশা। এদিকে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই জানিয়েছে, বাজেটে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ তারা চায়নি। গতকাল মতিঝিলে ফেডারেশন ভবনে বাজেট প্রসঙ্গে এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন বলেছেন, অপ্রদর্শিত টাকা যদি থাকে একটা ম্যাক্সিমাম একটা টাইম ফিক্স করে আমাদের প্রোডাক্টিভ খাতে
যেখানে কর্মসংস্থান হবে, যেখানে প্রোডাকশন হতে পারে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হতে পারে, সেখানে হয়তো একটা সুযোগ দিতে পারে, একটা টাইম ফিক্স করে। এফবিসিসিআই এর সভাপতি আরো বলেছেন, সরকার যদি সারা জীবনের জন্য অপ্রদর্শিত অর্থ বিনিয়োগ করার সুযোগ দেয়, তাহলে সত্যিকার অর্থে যারা নিয়মিত ট্যাক্স দেন তারা নিরুৎসাহিত হবে। এর আগে 2021-22 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পরবর্তী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী ব্যাখ্যা করে বলেছেন, কালো টাকা আর অপ্রদর্শিত আয় এক নয়। কালো টাকা দুর্নীতির মাধ্যমে সৃষ্টি হয় আর অপ্রদর্শিত আয় সিস্টেম লসের কারণে সৃষ্টি হয়। প্রতিবেদনটি শুনলেন। এবার বিশ্ব সংবাদের প্রধান অংশ আরেকবার। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার চলছে। টিভি বিতর্কে পরস্পরকে অপমান না করতে সর্বোচ্চ নেতার আহ্বান। বায়তুল মুকাদ্দাসে উত্তেজনা ছড়াতে পতাকা মিছিল করবে ইহুদিবাদীরা। হামাসের কঠোর হুঁশিয়ারি। করোনা ভাইরাস পরিস্থিতির উন্নতি না হয় লকডাউনের মেয়াদ আবারও বাড়িয়েছে বাংলাদেশ। চলবে 16 জুন পর্যন্ত। সবাই ভালো সুস্থ থাকুন। খোদা হাফেজ।